সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন কবি, কথা সাহিত্যিক, সাংবাদিক মাহবুব মোর্শেদ। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা BSS এর প্রধান সম্পাদক এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, তিনিও একজন লেখক, অ্যাক্টিভিস্ট এবং ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাকিবিল্লাহ। প্রিয় দর্শক, দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। রাজনৈতিক গবেষণাধর্মী এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করার চেষ্টা করি গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 4 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএ পুনর্বহালের দাবি করছে বিএনপি। 2010 ছাত্রলীগের কোন্দলের শিকার সাধারণ ছাত্র, ক্যাম্পাসে বিক্ষোভ। ঢাকা বরিশাল রোডে 4 পরিবহনের বাস চলাচল বন্ধ। বান্দরবানে 1.5 কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা স্থানীয় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার। 2013 সাংসদের মহড়ায় অস্ত্র প্রদর্শন, রাজশাহী। 2014 সিলেটে মন্ত্রীর সামনেই ছাত্রলীগের হাতাহাতি, ধরাছোঁয়ার বাইরে ছাত্রলীগের সেই অস্ত্রধারীরা। 2015 বিদ্যুতের দাম বাড়লে জনগণের জন্য বোঝা হবে না, সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। 2016 পুলিশের বিরুদ্ধে এবার পোড়ানোর অভিযোগ, মিরপুরে চাঁদা না পেয়ে পুড়িয়ে দিয়েছে এক ব্যক্তিকে। 2017 রাতভর নির্যাতিত হয়েও ভাইয়ের মঙ্গল চাইল ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। 2018 বিচার বিভাগের অবক্ষয় ঘটেছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারই দায়ী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2019 ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতার উপর ছাত্রলীগের হামলা। স্বাস্থ্যের কুমিরদের এত টাকা। অ্যাওয়ার্ডিং প্রজেক্টস উইদাউট টেন্ডার পিয়ার্স নো ফ্লোর্স, প্রজেক্ট কস্ট ওভাররান, ডিলে ইমপ্লিমেন্টেশন রিমেন অ্যাজ ইউজুয়াল, ডেট ট্র্যাপ ফিয়াট। 2020 আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগের পর স্থগিত ইভিএম, এর ফলও পরিবর্তন। Corruption, bureaucracy, mar foreign direct investment, FDI, potentials in Bangladesh. German envoy. 2021 High Court for law change to award life term to money launderers. 2022 শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়ী করা আমাদের দায়িত্ব, সালমান এফ রহমান। Banks interest rate spread raises in 2021. 2023 আওয়ামী লীগ ইস্পাতে সরকার, হাত দিলে কেটে যাবে, স্বাস্থ্যমন্ত্রী। প্রথমেই যাচ্ছি মাহবুব মোর্শেদ, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 অস্ত্রধারীর 5 জনই ছাত্রলীগের নেতা, কেউ ধরা পড়েনি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করে আবার তাদের নামেই মামলা করেছে ছাত্রলীগ, আসামি 790 জন। পুলিশ এই মামলা গ্রহণ করল বলেই কি এখন আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে? বিভিন্ন দেশে পোস্ট ফ্যাসিজমের চিত্র কেমন ছিল আসলে? আমরা আওয়ামী লীগের যে 15 বছর বা 15.5 বছরের শাসনামলে এরকম অসংখ্য ঘটনা কিন্তু ঘটতে দেখেছি। সেই ঘটনাগুলোর মধ্যে আমরা সবাই জানি যে ক্যাম্পাসগুলোতে, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, সর্বত্র ছাত্রলীগ একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। কিন্তু তারা যখন সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাতো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হতো না। কোনো ধরনের আইনি ব্যবস্থা বা পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত না, উপরন্তু তাদেরকে নানাভাবে সহযোগিতা করত। এই খবরটা সেরকম একটা খবর, যেরকম ঘটনা কিন্তু আমরা অহরহ ঘটতে দেখেছি। ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করা এবং গেস্ট রুম কালচার, গণরুম কালচার এবং যেটাকে বলে যে র্যাগিং,
এই কালচারটা কিন্তু ছাত্রলীগই নেতৃত্ব দিত। কিন্তু দেখা যেত যে এই তাদের কর্মকাণ্ডগুলো কখনোই প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসতো না। ফলে তারা এই সন্ত্রাসটাকে ব্যবহার করত সাধারণ ছাত্রদেরকে দমন পীড়ন এবং তাদের মধ্য থেকে যেন কোনো মতামত উঠে না আসে তার অস্ত্র হিসেবেই কিন্তু তারা এগুলো সন্ত্রাসটা এবং নিপীড়ন নির্যাতনের একটা কালচার বলতে হবে। মানে এটি কি আসলে রাষ্ট্রীয় পলিসি হয়ে গিয়েছিল? একটা রাষ্ট্রীয় পলিসি কি, এইটাই তো তাদের ভিত্তি ছিল। কারণ তারা খুব ভালো করেই জানতো যে বিশ্ববিদ্যালয়গুলো জেগে উঠলে তারা আসলে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ফলে এই রাজশাহী ইউনিভার্সিটি বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, প্রত্যেক পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কিন্তু তারা সবসময়ই পুলিশি এবং পুলিশের বাইরের যে বাহিনী, তাদের নিজস্ব যে বাহিনী, বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু প্রকৃত দেশপ্রেমিক বা মানে পরীক্ষিত শিক্ষিত আধুনিক বিশ্বমানের নেতৃত্ব গড়ে ওঠে এবং বেড়ে ওঠে। এবং আমরা শেষ পর্যন্ত কি দেখলাম যে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন এবং তারপরে যে ছাত্রদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে ভ্যাট আন্দোলন, ভ্যাট বিরোধী যে আন্দোলন, এবং তারপরে এই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলন, এবং তার ফল হিসেবে কিন্তু আমরা 24-এর এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান পেলাম। এবং এটা কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ খুব ভালো করেই জানতো। ফ্যাসিবাদী স্টেটের ধরন হলো যে সে তার রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মূল দায়িত্ব হলো নাগরিককে নিরাপত্তা দেওয়া, তাদেরকে নাগরিকের মুখোমুখি দাঁড় করানো, নাগরিককে নিয়ন্ত্রণ করা এবং নাগরিককে নিয়ন্ত্রণ করে তার পক্ষে রাখা, তার মধ্য থেকে কোনো যে শাসকের বিরুদ্ধ স্বর যাতে উচ্চারিত না হয় সেই ব্যবস্থাটা সে অক্ষুণ্ণ রাখতে চায়। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে এরকম প্রতিবাদী কণ্ঠ যেন জেগে না ওঠে। মানে ফ্যাসিজমের শেষ টার্গেট আসলে এবং চূড়ান্ত টার্গেটই এটি, যাতে তার বিরুদ্ধে কোনো কণ্ঠস্বর জেগে না উঠতে না পারে। আপনার কাছ থেকে আবারও শুনবো বাকিবিল্লাহ, আপনিও কি তাই মনে করেন? মাহবুব মোর্শেদ ভাই যেভাবে ব্যাখ্যা করলেন, ক্লাসিক্যাল ফ্যাসিবাদীর সংজ্ঞা বা আসপেক্টের জায়গা থেকে বুঝতে গেলে শেখ হাসিনার এই রেজিমটাকে আসলে ক্লাসিক্যাল ফ্যাসিবাদের সংজ্ঞার মধ্যে ফেলা মুশকিল হবে। সেইখানে এটাকে আসলে যে কারণে কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র বা হাইব্রিড রেজিম এই ধরনের শব্দগুলি দিয়ে চিনতে এটাকে সুবিধা। একটা জিনিস যেমন আমরা যেটা পাইলাম যে ভিন্ন মত বা ভিন্ন স্বর দমন করার যেই কাঠামোগত জায়গা, পুলিশ এবং নানান ধরনের আইন কানুন, সেগুলির মধ্যে পুরোপুরি ফ্যাসিবাদের উপাদান আছে। কিন্তু ফ্যাসিবাদের ক্ষেত্রে যেটা হয় যে ফ্যাসিবাদের একটা কেন্দ্রীয় মতাদর্শ থাকে এবং আমরা ক্লাসিক্যাল প্রচন্ড রকমের দেশপ্রেমিক হয়, তারা প্রচন্ড রকম দেশপ্রেমিক হয় কিনা সেইটা, হ্যাঁ, জাতীয়তাবাদী হয়, দেশপ্রেমিক হইতেও পারে। সেটা আমরা যেহেতু ইউরোপীয় ফ্যাসিবাদের কাঠামোগত জায়গা দিয়েই আমরা ক্লাসিক্যাল ফ্যাসিবাদে ব্যাখ্যা করি, তার সাথে পার্থক্যের জায়গা হচ্ছে সাধারণত ফ্যাসিবাদ পপুলার হয়, জনপ্রিয় হয়। ফ্যাসিবাদের কেন্দ্রীয় মতাদর্শটা পপুলার হয় এবং ফ্যাসিবাদী যে নেতৃত্ব এবং তারা নিজেরা বিশ্বাস করে যে তাদের এই আদর্শটা এখানে সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য কল্যাণ বা মঙ্গল বয়ে আনবে। কিন্তু সেই বিশ্বাসের মধ্যে দিয়েই মানে ফ্যাসিবাদের, আমরা যাকে ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করি, সেই জায়গাটাও তৈরি হয়, সুপিরিয়রিটি তৈরি হয়। এবং যেটা হয় যে যেটা ফ্যাসিবাদ সম্পর্কে বলতে গিয়ে আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আজম ভাই এটার একটা ব্যাখ্যা দিছিলেন, এখন বাংলা একাডেমির মহাপরিচালক, উনি বলছিলেন যে ফ্যাসিবাদ পপুলার হয় এবং ফ্যাসিবাদে যেটা হয় যে এক ধরনের দুর্নীতি বিরোধী অবস্থান থাকে, নীতি নৈতিকতার এক ধরনের চর্চার প্রচেষ্টা থাকে। সেই জায়গা থেকে আমাদের এই শেখ হাসিনার এই রেজিমরে ওই ক্লাসিক্যাল ফ্যাসিবাদের আদলে দেখা মুশকিল। এটারে আসলে আজম ভাই যেটা বলে ওই তার বক্তব্যে ছিল যে এটা বলার মধ্যে দিয়ে আসলে এরে আমরা মহিমান্বিত করতেছি, মানে ব্যাপারটা এরকম যে আমরা গরু চোরকে ডাকাত ডাকতেছি। কিন্তু আমাদের যেটা হয়েছে যে আমরা এই শব্দটার মধ্যে দিয়ে, যেহেতু অনেকগুলি কাঠামোগত জায়গায় মিল ছিল এবং দমনপীড়নের যে চেহারা এবং বিশেষ করে মুক্তিযুদ্ধরে ব্যবহার করে ওরকম একটা কেন্দ্রিক মতাদর্শ এবং অন্যদেরকে দমনপীড়ন এবং সেই জায়গাগুলিতে লক্ষণ ছিল কিছুটা মিল পাওয়া, কিন্তু ক্লাসিক্যাল ফ্যাসিবাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের এটা আসলে পৌঁছানোর মতো এটার সক্ষমতা ছিল না। কারণ ফ্যাসিবাদ যখন তৈরি হয় আমরা ধরে নিই যে সেটা একটা খুবই সবল এবং
সক্ষম মতাদর্শ বলেই তো সে ডমিনেট করতে পারে। কিন্তু এইখানে তার ডমিনেশনটা ছিল আসলে অনেক বেশি, মানে এই তার নিজের লোকজনই কেউ বিশ্বাস করতো না। তারা মনে করতো যে আচ্ছা আমরা ভালো আছি, টাকা কামাইতেছি, লুটপাট করতেছি, দান্দাবাতি হইতেছে, ফলে আমরা এই শাসনটারে অব্যাহত রাখবো। এইখানেই আসলে ফ্যাসিবাদের ওই প্রধান চরিত্রটা অনুপস্থিত, যে কেউ এদের কেউই বিশ্বাস করতেছে না যে এটার মধ্যে, তার এই শাসন প্রলং করার মধ্যে বাংলাদেশের জনগণের কোনো মঙ্গল আছে। তাহলে এটির নাম কি দিবেন আপনি? স্বৈরতন্ত্র, স্বৈরাচার পুরনো, কারণ স্বৈরাচার শব্দের মধ্যে দিয়ে আমরা যা যা কিছু চিনতাম সেটা দিয়ে আমরা কুলাইতে পারি নাই বলেই আমরা নানান রকম নামে এবং ফ্যাসিবাদে এসে আমরা থিতু হয়েছি, যে এটার মধ্যে দিয়ে মনে হয়েছে যে সবাই আসলে ধরতে পারতেছে। পাবলিক কমিউনিকেশনের জায়গায় ফ্যাসিবাদ শব্দটা পপুলার হয়েছে কারণ এই শব্দের মধ্যে দিয়ে এর চরিত্রটা অনেকখানি চিত্রায়িত করা গেছে, কিন্তু পুরোটা ক্লাসিক্যাল ফ্যাসিজমের সংজ্ঞার মধ্যে দিয়ে আবার এটাকে চিত্রায়িত করা যাবে না। তাহলে শেখ হাসিনা কি ফ্যাসিবাদকেও মানে অতিক্রম করে গেছে এরকম কি? অনেক ধরনের জায়গা থেকে সে আসলে দমনমূলক একটা সরকার বা দমনমূলক একটা রেজিম কিরকম হইতে পারে সেইটাতে সে অনেক অনেক পুরনো শাসকদের অতিক্রম করে গেছে। সেটা মানে কুখ্যাত যারা আমরা স্বৈরাচার যাদেরকে মানে চিনি, এখানে ইতিহাসে যারা ঘৃণার পাতায় স্থান নিয়েছেন, বিশেষ করে 24-এর যে গণহত্যা, সেটা সব মিলায় যদি আমরা তার এই 15 বছরের একটা প্যাকেজ ধরি, আমরা দেখব যে অনেক কুখ্যাত স্বৈরশাসক তাদেরকে কিন্তু শেখ হাসিনা ছাড়াই গেছে। কিন্তু ফ্যাসিজম যেহেতু খুবই একটা নির্দিষ্ট মতাদর্শ এবং একটা ওটা নির্দিষ্ট সংজ্ঞা আছে এবং সুনির্দিষ্ট হিস্ট্রি আছে, সেই জায়গায় থেকে আমরা এটারে পুরোপুরি ফ্যাসিজমের মধ্যে ফেলতে পারতেছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মৃত কঙ্কাল। ছাত্রলীগের কোন্দলের শিকার সাধারণ ছাত্ররা, ক্যাম্পাসে বিক্ষোভ। একসময় তো বিশ্ববিদ্যালয় কঙ্কাল হয়ে গেল। ফ্যাসিবাদের শিক্ষা ব্যবস্থা কেমন থাকে আসলে? ক্লাসিক্যাল ফ্যাসিবাদ কি বলে? এখানে মৃত কঙ্কাল উপমাটা আসলে খুবই যথাযথ। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র করে এই আমরা গত প্রায় 10 বছর বা আমরা শিক্ষার মান এবং সাংস্কৃতিক মান মানে দুইটা জায়গা দেখলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মৃত কঙ্কালে পরিণত হয়েছে। স্বাধীনতার পরে এখন পর্যন্ত আমাদের এই যে শাসনামল, এই শাসনামলে একটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলির যেই গবেষণার কেন্দ্রে বানানো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষারে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া এবং বিজ্ঞান প্রযুক্তি এবং নানান কিছুতে যেই একটা গবেষণা এবং উন্নত মানে বিশ্বমানের যেই চর্চা, সেই কাজটা আসলে আমরা এর আগেও শুরু করতে পারি নাই। ফলে এই এবং সেই রকম নানান দিকেই আমরা ভঙ্গুর ছিলাম এবং একটা লম্বা ফ্যাসিবাদী টাইমে এগুলি একদম ডেস্ট্রয় হয়ে গেছে। ফলে আমরা শুধু কাঠামোগুলি দেখতেছি, কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের এখন যেই পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটার যে এক্সিস্টিং কাঠামো এবং আমাদের অন্যান্য স্ট্রাকচার, সেইটা দিয়ে আমরা আসলে খুব দ্রুত আমরা লক্ষ্য পূরণের কাছাকাছি চলে যাব, যেহেতু ফ্যাসিবাদ নাই বা আমাদের ধরে নিচ্ছি যে আমরা একটা বেটার ভালো পলিটিক্যাল ডিরেকশন থাকবে, কিন্তু সেইটা দিয়েই শুধু এটা হবে না। মানে এখনই যদি পরিকল্পনা করা না হয় এবং এইটারও গবেষণার দরকার যে আমাদের কোন ধরনের ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা সংস্কৃতি এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির মধ্যে, দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং সেগুলি, এটা শুধু এমন না যে আওয়ামী রেজিমের আগের সময়ে ফেরত যাওয়া, এখন আমাদের নজর অনেক উঁচুতে দিতে হবে। সময়ের সাথে তাল মেলানো। পৃথিবী কোন জায়গায় পৌঁছাইছে কথার কথা আমরা তো চিন্তাও করি না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ, ভারত, চায়না, আমেরিকা বা ইউরোপের দেশগুলি, মানে এখনকার যেমন চীন কয়েকদিন আগে ডিপসিক বলে একটা হুলস্থুল অবস্থা তৈরি হয়েছে এবং চীনের বিরুদ্ধে কত ধরনের অবস্ট্রাগল ছিল। আমেরিকা কয়েক বছর ধরে তাকে যে র ম্যাটেরিয়াল চিপগুলি এক্সপোর্ট করে না এবং নানানভাবে তারা আটকানোর চেষ্টা করছে, কিন্তু ওর যেহেতু লম্বা সময় ধরে সে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির প্র্যাকটিস করতেছে, ফলে কোনোভাবেই তারা আটকানো যায় নাই। তো এখন আমরা শুধু এই ফ্যাসিবাদী আমলে আমাদের যা ক্ষতি হয়েছে এইটা কাটায় আমরা আগে ফেরত যাব, ব্যাপারটা এমন না। আমাদের আরো অনেক সামনে এবং উঁচুতে নজর দিতে হবে এবং সেটার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে বিশ্ববিদ্যালয়। জি, ধন্যবাদ বাকিবিল্লাহ। আপনার কাছে আবারও শুনবো মাহবুব মোর্শেদ ভাই। আরেকটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলা। এটি আসলে ঘুরে ফিরে ফ্যাসিবাদী কায়দার মধ্যেই পড়ে যায়। যে কোটা সংস্কার আন্দোলন, সেটা 2018 সালে, সেই আন্দোলনের বেসিকটা কি ছিল?
যে আমরা যখন বলছি আমাদের সংবিধানে যে সমতার প্রশ্ন আছে, কিন্তু তারা আন্দোলনটা যখন হলো আপনাদের সবার মনে পড়বে যে মুখোমুখি কি কার বিরুদ্ধে কাকে দাঁড় করালো। তারা কিন্তু এই যে যারা তরুণ যে ছাত্ররা তাদেরকে বঞ্চিত করতে চাইলো মুক্তিযুদ্ধের নামে। তারা মুক্তিযুদ্ধের নামে এমন একটা কোটা ব্যবস্থা চালু করলো যে সাধারণ ছাত্ররা তাদের মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে ঢোকার কোনো মিনিমাম স্পেসটা কিন্তু থাকলো না বা অনেক কমে আসলো। এখন বিষয়টা হলো যে এটা তারা কেন করলো? তারা হলো এখানে তাদের একটা কাজ ছিল ভারতীয় সম্প্রসারণবাদটাকে সার্ভ করা, এবং এটা হলো ভারতের একটা প্রত্যক্ষ সমর্থন তারা হলো এখানে এনজয় করেছে। সেই প্রত্যক্ষ সমর্থন দিয়ে তারা ভারতের স্বার্থটা রক্ষা করেছে। আর এখানে তারা কি করেছে? এখানে হলো তারা একটা মুষ্টিমেয় একটা গোষ্ঠী, তারা হলো লুটপাটতন্ত্র তৈরি করেছে। ফলে একই সঙ্গে এটা কিন্তু আমরা যদি ফ্যাসিবাদের যে পপুলার সেই মতাদর্শ সেইগুলো যদি চিন্তা করি তাহলে কিন্তু এর উত্তর পাবো না। এটা হলো খুবই মিক্সড একটা ব্যাপার। একদিকে সে ভারতীয় শাসকদের সম্প্রসারণবাদকে সার্ভ করছে, অন্যদিকে এখানে সে একটা মুষ্টিমেয় একটা অলিগার্ক শ্রেণী তৈরি করেছে, এবং নিজেরা নিজেদের ফ্যামিলি এবং কাছের কিছু ফ্যামিলি মিলে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এবং আরেকটা কাছের ওই মানুষরা ওই অলিগার্ক শ্রেণীকেও কিন্তু তিনি বিশ্বাস করতেন না। বিশ্বাস সেটা তো আপনি ধরেন যখন তারা একটা অনৈতিক শাসন, একটা অগণতান্ত্রিক শাসন, এবং যখন একটা তারা হলো যে ভোটের যে ব্যবস্থা, সেই ভোটের ব্যবস্থা তো কোনোভাবেই ন্যায্য না। এটা কিন্তু ফ্যাসিবাদে কিন্তু আবার ভোটটা তুমুল জনপ্রিয়তা থাকে, জনসমর্থন থাকে। এখানেই হলো যে যেহেতু তারা হলো যে শাসন ব্যবস্থা চালাচ্ছে সেটা তো জনগণের স্বার্থে পরিচালিত হচ্ছে না। একটা হলো যে ভারতীয়দের স্বার্থে, আরেকটা হলো নিজেদের যে যারা যে গোষ্ঠীটা তারা তৈরি করছে তাদের স্বার্থে। তাদের মূল লক্ষ্য হলো লুটপাট করা। এখন লুটপাট করতে হলে এবং এই যে স্বার্থগুলো অনৈতিক স্বার্থগুলো রক্ষা করতে হলে তাদেরকে কিন্তু একটা মতাদর্শ ছড়িয়ে দিতে হবে। সেই মতাদর্শটা হলো ভুলভাবে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এনেছে, এবং সেই চেতনা দিয়ে কিন্তু তারা প্রত্যেকটা অঙ্গনে, সমাজের প্রত্যেকটা অঙ্গনে কিন্তু একটা মুখোমুখি পরিস্থিতি তৈরি করেছে। আপনি যখন শাহবাগ দেখবেন, শাহবাগের মধ্য দিয়ে তারা কি করলো? সমাজে একটা ডিভাইডেশন তৈরি করলো। এবং পরবর্তী যে শাহবাগের পরে আমরা কি দেখলাম? এই যে কোটা সংস্কার, কোটা ব্যবস্থা, তারা কিন্তু ছাত্রদের মধ্যে একটা মুখোমুখি অবস্থা, ছাত্রদের মুখোমুখি ছাত্রদের নিয়ে এলো, এবং নিয়ে আসার ফলে তারা এই নতুন প্রজন্মকে কিন্তু তারা মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা একটা বিতৃষ্ণ করে তুললো, যেটা হওয়া কোনোভাবেই উচিত ছিল না। কিন্তু তারা কেন করছে? কারণ বৃহত্তর কল্যাণটা নিশ্চিত করা কিন্তু তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য হলো একটা সমাজে একটা সংঘাত বাঁধিয়ে নিজেদের লুটপাট ব্যবস্থাটাকে অব্যাহত রাখা। এখন এইখানে যেটা আমরা কি দেখছি, আমরা যখন দেখলাম যে ছাত্ররা তারা যেটা তাদের অভিজ্ঞতা থেকে তারা বুঝেছিল যে 13 সালের পর থেকে তারা যখন রাজনৈতিক দলগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে ফেলেছিল, তারা একটা হিসাব করে দেখেছিল যে ছাত্ররা নামতে পারবে না। কিন্তু সেই যে বিদ্রোহী ছাত্ররা, বিক্ষুব্ধ ছাত্ররা নামলো, সেখানেই কিন্তু হিসাবটা বদলাতে শুরু করলো। এবং আপনি দেখেন এই যে 16 বছরে তাদের শাসনামল, সেখানে কিন্তু শুধুই ছাত্ররাই তাদের বিরুদ্ধে জয়ী হয়েছে 3 বার, এবং চতুর্থবার ফাইনালি এমন ভাবে জয়ী হলো যে ছাত্ররা সেই অর্থে 3 দিনও হয়নি তার পদত্যাগ দাবি করার, তার মধ্যে কিন্তু তার বিদায় ঘটে গেছে। এবং শেখ হাসিনা নিজেও ভাবতে পারেনি, বা আমাদের জাতির অনেকেই ভাবতে পারেননি যে এই ঘটনা ঘটে যাবে। অনেকটা অবিশ্বাস্যভাবে এই জিনিসটা। আপনার কাছে আবারও ফিরবো বাকিবিল্লাহ, আপনার কাছ থেকে একটু শুনি। আমরা একটি সংবাদে দেখলাম আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগের পর নির্বাচন স্থগিত, পাল্টে গেছে ইভিএম এর ফলাফলও, এবং প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে নির্বাচিত করা আমাদের দায়িত্ব, এই কথাটি বলেছিলেন সালমান এফ রহমান। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। আওয়ামী লীগ কি শেখ হাসিনাকে গড? আমরা দেখেছি সংসদে ওনাকে হজরত বলা উচিত, এরকম অনেক ধরনের বক্তৃতা শুনেছি। তার তো আর আসলে মুসলিনি বা হিটলারের মতো নেতা ছিল না, তাদের ছিল একজন গোষ্ঠীর নেতা। এখন আর কিছু তোতা পাখি, এখন সেই তোতা পাখিদেরও সকালে দানা দিলে কথা বলে, বিকেলে আবার দানা দিলে কথা বলে। দানা ছাড়া তো তারা কেউ কথা বলতো না। ফারজানা রূপারা কি, মানে তাদের যেই পরিমাণ সম্পত্তির পরিমাণ আমরা দেখতেছি, এই প্রোপাগান্ডাটা যারা করত
শেখ হাসিনার বিকল্প নাই, তিনি একটা বিরাট কিছু, তিনি মানে যে যে এরকম কোনো চরিত্র আর ইতিহাসে কখনো আসেও নাই। আমরা স্তুতিও দেখেছি, সেই স্তুতির মাত্রা যদি আলাপ করা হয় আর কি, মানে ওগুলি তো আসলে অ্যাবসার্ড, মানে খুবই। তো এটা যেটা ছিল যে তাদের এরকম একটা ক্যারেক্টার তাদের ক্রিয়েট করতে হয়েছে, যে যেহেতু এই পাওয়ারটা তারা, সেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল, সোর্স অফ পাওয়ার। কিন্তু আমরা পৃথিবীতে অন্যান্য জায়গায় দেখি, যেমন জাপান বা দক্ষিণ কোরিয়ার কথা যদি আমি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এরা একদম আমেরিকার মানে কোর এজেন্টের মতো কাজ করে এবং আমেরিকার অনুগত রাজনীতি করে। কিন্তু সেইটার মধ্যে দিয়ে তারা কি তাদের দেশের জনগণের জন্য বিপদ ডেকে আনছে? মানে আমি বলতেছি যে আর একটা দেশের পররাষ্ট্রনীতির আনুগত্য, সেইটাও নজিরও পৃথিবীর অন্যান্য জায়গায় আছে। এটা আমরা চাই না, আমরা আমাদের সার্বভৌমত্ব এবং মর্যাদার সম্পর্কে জায়গায় যাইতে চাই। কিন্তু এদের পররাষ্ট্রনীতি, এটা যদিও ভারতীয় সম্প্রসারণবাদ দিয়ে আমি ব্যাখ্যা করি, দেখা যাবে যে সেই ব্যাখ্যাও অপূর্ণাঙ্গ। কারণ ভারতীয় সম্প্রসারণবাদও তাদের কাছে কেবল এই গোষ্ঠীর টাকা বানানো লুটপাটের হাতিয়ার, যে নির্বাচনের নামে আমরা দেখলাম যে এটা হইতেছে, এবং এরপরে আমরা দেখতাম যে প্রেস কনফারেন্স করে একটা জয় জয়কার ঘোষণা করা হইতেছে, বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হইতেছে, দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন অভিনন্দন। ওইটা আমরা আর দেখতে চাই না বাংলাদেশে। এইটা মানে আমাদের ভোটাধিকারের উপর যে বলাৎকার হয়েছে, সেটা আমরা আর কোনোভাবেই দেখতে চাই না, সেই দুঃসহ স্মৃতি আমরা মনেও করতে চাই না। এবং তাদের যে চরিত্র বানানো, আর্টিফিশিয়ালি বড় চরিত্র বানানো এবং সেই প্রোপাগান্ডা মেকানিজম কাজে লাগায় করা, এটা যে তারা 15 বছর এইভাবে করতে পারছে, আমাদেরকে বোকা বানায়, বা মানে এত শক্তিহীন বা এত কি বোকা না, জিম্মি বানানো ছিল জনসমর্থনের বাইরে। এটা আসলে এটাও গবেষণার বিষয়, যে কিভাবে এরকম একটা দুর্বল জনসমর্থনহীন রাজনৈতিক গোষ্ঠী স্টেট মেকানিজমরে কাজে লাগায়। ফলে আমরা যখন আজকে রাষ্ট্র সংস্কার বলি, এটা শুধুমাত্র কিছু কাগজে জিনিসপত্রের ব্যাপার না। এখানে যেইভাবে আমাদের পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীরে কাজে লাগানো হয়েছে, যেইভাবে এখানে সংবাদ মাধ্যম এবং বুদ্ধিজীবী, কবি থেকে শুরু করে কেরানি পর্যন্ত একদম একটা গোষ্ঠীরে যেভাবে কিনে ফেলা যায় পাওয়ার দিয়ে, এবং তারা যেভাবে স্তুতি করতে থাকে, সেই বেসিক আমরা যদি এটারে কোনো ভাঙচুর না করতে পারি, তাহলে দেখা যাবে যে আর একটা কোনো ছোট গোষ্ঠী পাওয়ারের কেন্দ্রে পৌঁছানোর পরেই আবার দেখা যাবে যে তার স্তুতি সবাই করার শুরু করছে, এবং আমরা আবার আমাদের ভোটাধিকার হারায় ফেলছি। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো মাহবুব মোর্শেদ। আরেকটি সংবাদের শিরোনাম দেখছি যে বিদ্যুতের দাম বাড়লে জনগণের জন্য বোঝা হবে না। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু কথা বলেছিলেন। বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে তো সে সময় শুধু সাধারণ জনগণের বা সাধারণ ভোক্তা যারা, তাদের বোঝা হয়নি, যারা উৎপাদনকারী, বিশেষ করে শিল্প উৎপাদনে যারা যেসব কারখানা ছিল, তাদেরও তো উৎপাদন খরচ বেড়ে গিয়েছিল। এরপরও মানুষ খুব একটা বেশি রাস্তায় নামতে দেখিনি এই ইস্যুতে। পাশের দেশে ভারত, যাদের বিরুদ্ধে যারা আমাদেরকে ডমিনেট করবার চেষ্টা করেছে বা ডমিনেট করেছে, সেখানে রেলের টিকিটে 2 টাকা দাম বাড়লে আমরা রাস্তায় ব্যাপক আন্দোলন হট্টগোল করতে দেখেছি, কিন্তু আমরা কেন পারিনি? এইটা মেকানিজমটা এমনভাবে দাঁড়িয়েছিল, একটা ছোট গোষ্ঠী পুরো রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল, যেইটা হলো আমরা কিন্তু এখনও এটাকে ব্যাখ্যা করে উঠতে পারছি না যে কিভাবে এটা সম্ভব হয়েছিল। আমরা দেখেছি এটার জন্য কিন্তু অনেক ধরনের অনেক বড় বড় ঘটনা ঘটানো হয়েছে বাংলাদেশে। সেটা যেমন এই বিডিআর এর যে হত্যাযজ্ঞ, এই বিডিআর হত্যাযজ্ঞ থেকে শুরু করে শাহবাগ থেকে শুরু করে শাপলা থেকে শুরু করে হলি আর্টিজান থেকে শুরু করে অসংখ্য ঘটনা কিন্তু ঘটানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আপনি দেখেন যে ওরা ক্ষমতায় আসার পরপরই কিন্তু এই যে সাগর রুনির যে হত্যাকাণ্ডর ঘটনা ঘটিয়েছিল, সেটা কি প্রত্যেকটা সাংবাদিককে কিন্তু সেইটা একদম স্তব্ধ করে দিয়েছিল। এবং আমরা কি জানতাম যে সেই 2009 সাল থেকে জানতাম যে শেখ হাসিনার সমালোচনা করা যাবে না বা শেখ পরিবারের সমালোচনা করা যাবে না। এখন এখানে তো তাদের বিরাট কোনো ক্যারিশমা নেই, কিন্তু তারা এমনভাবে পুরো জিনিসটাকে সেট করেছিল যেখান থেকে এই জিনিসটা স্পষ্ট হয় যে তারা সমালোচনার ঊর্ধ্বে। 16 বছরে কিন্তু শেখ হাসিনা সমালোচনার ঊর্ধ্বে উঠে গিয়েছিল। আপনারা লাস্ট জানেন, ছাত্ররা যখন শেখ হাসিনার ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছিল, তখন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল এই গণভবন বা অন্যান্য পাওয়ার কেন্দ্রগুলো, যে কিভাবে সম্ভব শেখ হাসিনা ক্ষমা প্রার্থনা করবে।
এইটা মানে তার ইগোটা বাংলাদেশের চেয়ে বড় হয়ে গিয়েছিল, শেখ হাসিনা এবং তার পরিবারের ইগো। যখন আমরা এইরকম একটা ব্যবস্থা দেখব যেখানে কোনো ভোটের দরকার নাই, যেখানে আচ্ছা ভোট হয়ে গেছে, হ্যাঁ, যে কি 7ই জানুয়ারি একটা মোটামুটিভাবে একটা অভিনয় করলো যে ভোট হয়ে গেছে, এইটা একদিনের একটা অভিনয়, সমস্ত প্রশাসন, মিডিয়া, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে একটা অভিনয় করলো, ভোট হয়ে গেছে, সবাই বললো যে আরো 5 বছরের জন্য শেখ হাসিনা থাকবে। একই ঘটনা কিন্তু 18 সালে আমরা দেখেছি, একই ঘটনা কিন্তু আমরা 24-এ দেখেছি, একই ঘটনা হলো 14-এ দেখেছি। এবং ব্যাপারটা হয়েছে কি, এইটা তারা তৈরি করতে পেরেছিল। এই যে আমাদের সমাজে যারা কি পয়েন্ট, যারা আসলে ক্ষমতাটাকে রিয়েলি নিয়ন্ত্রণ করে, তাদেরকে নানান উপঢৌকন দিয়ে, নানাভাবে তাদেরকে ক্ষমতায়িত করে, তাদেরকে মানে লুটপাটে অংশগ্রহণ করতে দিয়ে তারা কিন্তু এটা সফল করে তুলেছে। পুরো যে জনগণ, এদেরকে একটাই অস্ত্র, সেটা হলো ভয় ভীতি দেখানো। জি, বাকি ভাই আরেকটি খবরের শিরোনাম দেখলাম, নব থিয়েটার দুর্নীতির মামলা, শেখ হাসিনা সহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল। এটাতে আর্থিক দুর্নীতির খবর গেল, এর বাইরে কিন্তু ভাসানী নব থিয়েটার যে বঙ্গবন্ধু নব থিয়েটার নামকরণ করা হলো, এটিকে কি দুর্নীতি বলা যায় কিনা, না শুধু রাজনৈতিক প্রতিহিংসা বলবেন? তাদের আসলে পিতা কন্যার কাল্ট, মানে পাওয়ারের যে উৎস, পাওয়ারের যে ডমিনেন্স, এটারে রাখার জন্য নানান কিছু করতে হইতো। আমাদের মনে আছে 2 বছর ধরে মুজিব বর্ষ চলছে এবং হাজার হাজার কোটি টাকার মচ্ছব। কোভিডের শুরুতে আতশবাজি, মানে যখন সবাই লকডাউনে চলে যাচ্ছে, দেশের মধ্যে আতঙ্ক, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, সেই সময় মুজিব বর্ষের উদ্বোধনে আতশবাজি করা হইল। এখন এই যে টাকাগুলি তারা উড়াইতো, সেটা তো আর এমন না যে জমিদার ওই যে বিয়েতে, বিড়ালের বিয়েতে লাখ টাকা খরচ করলো, শখের বসে না, এটা একটা পরিকল্পনার অংশ। এবং সেই পরিকল্পনাগুলির ডিজাইনে অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপনী সংস্থাগুলি ছিল, বিদেশি পরামর্শকরা ছিল, যে একটা হইচই ডামাডোল, যে তাদের পাওয়ার যে খুবই প্রভাবশালী এবং ভিজিবল, সেটারই যে টাকা উড়ানোর মধ্যে দিয়ে সেই ভিজিবিলিটি ক্রিয়েট করা। ফলে কাল্ট বানানোর যেই চেষ্টা, শেখ হাসিনারেও শেষে আর শেখ মুজিবরে কাল্ট বানানোর চেয়ে শেখ হাসিনারে কাল্ট বানানোর জায়গাটাই মুখ্য হচ্ছিল। আমরা হয়তো সেইটা বুঝতে পারি নাই তখন, না আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবং এটা যে ভবিষ্যতে আবার কখনো তারা করবে না বা চেষ্টা করবে না তা তো না, এটা তারা আবার আসলে ওই কাল্টিজমের মধ্যে দিয়ে ফিরে আসার চেষ্টা করবে। কারণ যদি অথেন্টিসিটির প্রশ্ন আসে, বাংলাদেশের জনগণের ভবিষ্যতের জন্য তারা কি করছে, এই পরিবার, এই রাজনৈতিক গোষ্ঠী পুরা ইতিহাসে তো আসলে বাংলাদেশের জনগণরে সেন্সিবলি তারা দেখেই নাই, এবং সেটার জন্য তাদের ওরকম কোনো কন্ট্রিবিউশন নাই। কিন্তু তারা ওই কাল্টের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে মৌলিক সংকটের যে প্রশ্নগুলি, সেগুলির মীমাংসা করার চেষ্টা করবে ওই কাল্টিজম দিয়ে। আমরা আবারও ফিরব ছোট্ট করে। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের প্রতি আপনার আহ্বান কি, পরামর্শ? বাংলাদেশের আইনের বিরুদ্ধে যেসব মব তৈরি হইতেছে এবং যে আক্রমণগুলি ঘটতেছে, সেটার বিরুদ্ধে সরকারকে খুব সুনির্দিষ্ট স্ট্রিক্ট ব্যবস্থা নিতে হবে। জি, মাহবুব মোর্শেদ। বেসিক যে সংস্কার, প্রাতিষ্ঠানিক যে সংস্কার, প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন, স্বাধীনতা এবং নির্বাচন ব্যবস্থা, সংবিধানের যে সংবিধান সংস্কার, এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার। এবং যত দূর সম্ভব নানান রকম মুক্তিযুদ্ধ নিয়ে, ধর্ম নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে যে সাংস্কৃতিক বিতর্ক, এটা যত বেশি সম্ভব পরিহার করা সম্ভব, আমরা বেসিক সংস্কারে তত বেশি সফল হব। জি, ধন্যবাদ মাহবুব মোর্শেদ, ধন্যবাদ বাকিবিল্লাহ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সবাই সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।